না লিখে দেই। জন্মের পর প্রথম কান্না আমাদেরকে নিতে হবে। প্রথম কান্না এটা ফিলোসফি অফ আর্লি লাইফের মধ্যেও পড়বে, আর্লি লাইফের মধ্যেও পড়বে। প্রথম কান্না। তারপরে আমাকে জেনে নিতে হবে 2 মাস বয়সের মল। 2 মাস বয়সে মল কি 7 দিনে বলো? পানের বোটা। 2 মাস বয়সের মল, ঠিক আছে, হ্যাঁ ওইটাও লাগবে, জেনে নিচ্ছি। কান্না 2 মাস বয়সের মল। এই কান্নার সাথে রিলেটেড আছে কান্না থামে কিভাবে, থামে কিভাবে। এখানে আরেকটা জিনিস রিলেটেড আছে, সেটা কোল। কোলে নেয় না বাচ্চাকে, সেই কোল, এটা রিলেটেড। তাহলে আমি জেনে নিব, ওনাকে প্রশ্ন করব, জানতে চাই বাচ্চা বলুন তো, বাচ্চাটা প্রথম যেদিন হলো আপনার হয়ে কান্না করেছিল? কোনো মা বলবে, গার্জিয়ান বলবে আমি তো জানি না, আমি তো সিজার করছিল, আমি তো সেই অবস্থা বুঝতেই পারিনি। কিন্তু আপনি ডাক্তারবাবু, আপনাকে চৌকস থাকতে হবে। সিজার করলে এই অংশটা অ্যাবর্শন করা হয়, এইটা ঠিক থাকে কিন্তু সব দেখা যায়। হয়তো পর্দার আড়ালে থাকে, এখানে পর্দা ঢেলে দেয়, সামনে দেখতে পারে না। কিন্তু দেখতে না পারলে কি হবে, ডাক্তারদের সমস্ত কথা সে শুনতে পারে। আচ্ছা, যে ডাক্তারদের সমস্ত কথা শুনতে পাবে সে কি বাচ্চার কান্না শুনতে পারবে না? খুব সাবধান। আবার অনেক চালাক মা বলো কি বলবো ডাক্তারবাবু, আমি তো শুয়েছিলাম, ওরা বাচ্চা বের করে নিয়ে গেছে, আমি তো কিচ্ছুই বুঝিনি। নিয়ে কোথায় যায়? 1 মাইল দূরে, 2 মাইল দূরে, পাশের রুমে পর্দার আড়ালে, আরেকটা পর্দার আড়ালে গিয়ে বাচ্চাকে ওরা ড্রেসিং করে, ওখানে একটু পরিষ্কার করে দেয়। বাচ্চা কাঁদলে কি শোনা যাবে না? অবশ্যই শোনা যাবে। মাকে এই জন্য দক্ষতার সাথে প্রশ্ন করে জেনে নিতে হবে আপনার বাবুটা কেমন কেঁদেছিল, হয়েই সাথে সাথে কেঁদেছিল? কেউ বলবে না কাঁদেনি। তাহলে কতক্ষণ পর কেঁদেছে? না আমার বাবু কাঁদেইনি, হতে পারে। আবার হ্যাঁ ডাক্তারবাবু, সে তো হয়ে যে কান্না শুরু করেছে, ডাক্তাররাও অস্থির, কান্না থামেই না। পাশে ধুতে পরিষ্কার করতে নিয়ে গেছে, তাও কান্না থামে না। এরপরে যখন রুমের বাইরে চলে গেল, আমি তো আর জানি না, কিন্তু পরে শুনেছি ওর দাদি কোলে নিয়েছিল, ওর কান্নাই থামে না। সে বাচ্চার কান্না কোনোভাবেই থামে না। আচ্ছা কীভাবে থামলো? পরে ওর বাবা নিয়ে কোলে করে একটু হাঁটাহাঁটি করেছে, তো এরপরে থেমেছে। কারো কান্না কোলে নিয়ে হাঁটাহাঁটি করলে থেমে যায়, কারো কোনো বাচ্চা আছে হাঁটতে হয় না, কোলে নিয়ে একটু দোল দিলেই থেমে যায়। আমাদেরকে আলাদা আলাদা করতে হবে, দোল দিলে থেমে যায় না বাইরে নিয়ে গেলে থেমে যায়, নাকি মায়ের বুকের দুধ দিলে থেমে যায়। 3 ডিজিজ। যে বাচ্চাটাকে বাইরে নিয়ে ঘুরে বেড়ালে কান্না থামে, এটা একটা ডিজিজ। ওই বাচ্চা, হ্যানিম্যান স্যার বলেছেন, যদি প্রথম যেদিন মানুষটা পৃথিবীতে এসেছে সেই দিন যদি এর রোগের ট্রিটমেন্ট করা হতো আজকে চিকিৎসা না করে, তাহলে এই লোকটা হতো সম্পূর্ণ একজন হেলদি ইন্ডিভিজুয়াল। ওই দিনের ট্রিটমেন্ট করা লাগবে আমাদের, প্রথম দিনের। ওই দিন যদি ডাক্তারবাবু বুঝতে পারতো কী রোগ, ওহো বাবুটা তো কাঁদে, কিন্তু যতই কাঁদুক মায়ের কাছে নিয়ে দিলেই ঠান্ডা। আর কি, যতই কাঁদুক মাকে দিলেও ঠান্ডা না, কিন্তু যখন খেতে দেয় তখন ঠান্ডা। খেতে দিলে ঠান্ডা হয়, সিফিলিটিক। মায়ের কাছে গেলে ঠান্ডা হয়, তার মানে সে মাকে ভালোবাসে। নিয়ে ঘুরে বেড়ালে কান্না থামে, তার মানে কি? এই টিডিএস, টিউবারকুলার ডায়াথিসিস, এগুলো আমাকে জানতে হবে, কোনটা কোন ডিজিজ। কান্না শেষ, কান্না পর্ব শেষ। কান্না থেকে আরেকটা জিনিস আমাকে শিখতে হবে। আচ্ছা বলুন তো, বাচ্চাটা যখন কাঁদতে ছিল বা যখন এই 5-7 দিন বয়সে কাঁদতো, কী করলে থামতো? আর বলবেন না ডাক্তারবাবু, ওই আম্মু কোলে নিলে থামতো, বাবা কোলে নিলে থামতো, আর অন্য কেউ প্রতিবেশী বেড়াতে না, কারো কোলে থামবে না সে, আম্মু আব্বু ছাড়া। বুঝতে হবে ফ্যামিলি ওরিয়েন্টেড। কী হবে? সাইকোটিক। আর কি না, যেই কোলে নিত থেমে যেত, টিডিএস। আর কি, আর বলবেন না, ওর মা ছাড়া তো কারো কোলেই থামবে না, তাহলে সরি। এক কান্না দিয়ে সমস্ত রোগ নির্ণয় হয়ে যাচ্ছে, এক কান্না দিয়ে। আমার কাছে কিশোরগঞ্জের এক ডাক্তারবাবু সানাউল্লাহ ভাই একদিন করে বলেন যে, স্যার আমার মামা 60-65 বছর বয়স, 1.5-2 বছর দিয়ে ট্রিটমেন্ট করছি, সুস্থই হয় না, কী সমস্যা? দু একটা কথা বললো। উনি তো আর তখনও ভালো কেসটা কি জানেন না, নতুন আর কি, প্রায় আমাকে রিং দেন। তো অনেক কথা শুনলাম। আচ্ছা বলেন তো, আপনার কি নিজের নানা? বলে হ্যাঁ আমার নিজের মামা। বলে হ্যাঁ নিজের মামা, একেবারে নিজের? বলে হ্যাঁ একেবারেই নিজের। আচ্ছা আপনার নানা বেঁচে আছে? না
নানা মারা গেছে। আচ্ছা, আপনার নানা আপনার মামাদেরকে এবং মা খালাদেরকে জমি জমা সুন্দর ভাগ করে দিয়েছে? কি বলেন স্যার, আমার নানা তো সব সম্পত্তি মামাদেরকে দিয়েছে, আমার মাকেও দেয়নি, আমার খালাকেও দেয়নি। কি বললো? মাকেও দেয়নি, খালাকেও দেয়নি, সব মামাদেরকে দিছে। আমি বললাম সিবিরিনাম খাওয়ান 6x, নেই, 200 খাওয়ান। 200 খাইয়ে পরে দিল, স্যার আমার মামা তো অনেক ভালো। রোগ ধরলাম নানার, ঔষধ দিলাম মামাকে, মামাও সুস্থ হয়ে গেল। এটা কোন চিকিৎসা? এটাই চিকিৎসা, এটাই চিকিৎসা, এটাই চিকিৎসা। আসলে আমরা এটার মূল্যায়ন করতে পারি না, আমরা এটার প্রচার করি না, আমরা এটা যেভাবে করা দরকার সেভাবে করি না। আমরা মনে করি 2 টাকা 10 টাকা 20 টাকা পেলেই আমার যথেষ্ট। ঠিক আছে, এই জন্য আমাকে জানতে হবে ট্রু ডিজিজ কোনটা। তাহলে কি গেল, কতদূর গেল আমাদের বলো? কান্না কিভাবে থামে, এরপরে নেক্সট কথায় আসতে হবে। আচ্ছা বলুন তো, 2 মাস বয়সে আপনার বাবুর পায়খানা কেমন ছিল? কয় মাস বয়সে? কয় মাস বয়সে? 2 মাস বয়স, একদম ইন্ডিকেশন। এর আগে লিখে দিয়েছিলাম না 2 মাস? 2 মাস ইন্ডিকেশন কিন্তু এটা, কারণ 2 মাসের আগে যে মলটা হয় 40 দিন, বিশেষ করে 40 দিন পর্যন্ত, এটা কিন্তু বিভিন্ন ধরনের মল, পেটের জমা মল, মায়ের দুধের কম বেশি হওয়ার কারণে বিভিন্ন ধরনের মল হয়। কিন্তু 40 দিনের পরে 2 মাস বয়স, 2 মাস 2+ থেকে 3 পর্যন্ত, 2+ থেকে 3 পর্যন্ত এই সময়ের যে মলটা বড় গুরুত্বপূর্ণ। আমাকে জানতে হবে, আচ্ছা বলুন তো, 2 মাস বয়সে আপনার বাবুকে অথবা ছোটবেলায় আপনার বাবুকে কখনো পায়খানা করানোর জন্য পানের বোঁটা ব্যবহার করতে হয়েছিল কিনা? কি কি? পানের বোঁটা। এই কথা, এই যে মৌসুমী কি বললাম? পান না, পানের বোঁটা। পানের বোঁটা ব্যবহার করতে হয়েছিল কিনা? অনেক কিছু ব্যবহার করে, তবে অধিকাংশ ক্ষেত্রে পানের বোঁটা ব্যবহার করা হয় ছোট বাচ্চাদের জন্য। 2 মাস থেকে 3 মাস পর্যন্ত। এরপরেও হতে পারে, এর আগেও হতে পারে, কিন্তু ইন্ডিকেশন হচ্ছে 2 মাস থেকে 3 মাস। 2 মাস বয়সে আপনার বাবুর পায়খানা কেমন ছিল? বলে সে ডাক্তারবাবু দিনে 1 বার 2 বার পায়খানা করতো। তোমাদেরকে জানতে হবে একটা বেবি কয়বার পায়খানা করে করাটা দিনে নর্মাল, এটা জানতে হবে। কিন্তু না জানলে বুঝতে পারো না এই বাবুটার কনস্টিপেশন আছে কিনা, কোষ্ঠবদ্ধতা আছে কিনা। সাধারণভাবে 6 মাস বয়স পর্যন্ত একটা বাবু দিনে এই অ্যাভারেজে, বিভিন্ন সময় তো এটার কম বেশি হতে পারে, 3 থেকে 7 বার পায়খানা করবে। 3 থেকে, এইটা হচ্ছে নর্মাল, 3 থেকে 7 বার। এখন বলতেছে যে আমার বাবুটা দিনে 1 বার বা 2 বার পায়খানা করতো, বুঝতে হবে এটা কোষ্ঠবদ্ধতা। এ নিয়ে আসছে মল শক্তের ইতিহাস, এর ফ্যামিলিতেও আছে। তুমি যে কোনো একটা বাচ্চা তোমাদের সামনে যখন আসবে, তোমাদের বাবা এরকম একটা বাচ্চা যে পায়খানা দিনে 1 বার বা 2 বার করে, বয়স 2 মাস 4 মাস 6 মাস বয়স, তার ফ্যামিলিতে খুঁজবা, কোনো এক পর্যায়ে দেখবা যে অশ্ব আছে, কোষ্ঠবদ্ধতা আছে। আজকে বাচ্চাকে দেখে তার বাবা মার ইতিহাস তুমি বলে দিতে পারবা। এইটাই হলো ফিলোসফি। হোমিওপ্যাথি বিজ্ঞান ভিত্তিক নয়, বিজ্ঞানের চেয়ে অনেক 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 উপরে হোমিওপ্যাথি। বিজ্ঞান নির্ভরশীল ফিলোসফির উপরে, বিজ্ঞানকে সিদ্ধান্ত দেয়, বিজ্ঞানের প্রমাণকে মানে বাস্তবায়ন করে ফিলোসফি। ফিলোসফির ভিত্তিতেই বিজ্ঞান আবিষ্কার করে, ফিলোসফির ভিত্তিতেই বিজ্ঞান প্রমাণিত হয়, ফিলোসফির ভিত্তিতে বিজ্ঞান প্রতিষ্ঠিত হয়। আর আমাদের হোমিওপ্যাথি হচ্ছে ফিলোসফি ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক না। বিজ্ঞানের চেয়ে অনেক 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 উপরে আমাদের হোমিওপ্যাথি। এই জন্য আমাদেরকে ফিলোসফি জানতে হবে খুব ভালো করে। তাহলে আমরা কোন পর্যায়ে ছিলাম? স্বাভাবিক অস্বাভাবিক। কি? পায়খানা। পায়খানা স্বাভাবিক অস্বাভাবিক জেনে নিতে হবে আমাকে। তাহলে এইটা দিয়ে আমি যদি দেখা যায় যে পায়খানাটা বাচ্চার ওই বয়সে পায়খানা শক্ত ছিল, অথবা দিনে 1 বার 2 বার হতো, কোনো দিন হতো না, পানের বোঁটা ব্যবহার করতে হয়েছিল, তাহলে টিডিএস। যদি বলে যে না বাচ্চা তো সেই পায়খানার কথা বলেন, ও তো 2 মাস বয়সে নিয়ে গিয়ে মেডিকেলে ভর্তি করিয়েছিলাম, সদর হাসপাতালে নিয়েছিলাম, 50 বেডে ভর্তি করিয়েছি, সে কি ডায়রিয়া, তাহলে লুজ মোশনের ইতিহাস আসবে। কি হবে? লুজ মোশন। ব্যাসিলিনাম না টিউবারকুলিনাম না ড্রোসেরা? ব্যাসিলিনাম। ঠিক আছে। আর যদি বলে না শক্ত ছিল, টিউবারকুলিনাম, ড্রোসেরা।
আসলে টিডিএস এর রোগী অধিকাংশ ক্ষেত্রেই ডোরোসারা পাবে, কারণ তার ফ্যামিলিতে কোনো এক পর্যায়ে গিয়ে আমরা ডোরোসারা পাবো। গেল পায়খানার ইতিহাস গেল। এরপরে আমি জানতে চাইবো এই বাচ্চাটার জন্মের পরে সর্বপ্রথম কবে ওষুধ খেয়েছে? জন্মের পর প্রথম ওষুধ খেয়েছে কতদিন বয়সে? ডাক্তারবাবু বলবেন না জন্মের পর তো ওকে 5টা ইঞ্জেকশন 10টা টিকা দেওয়া হয়েছে। পেয়ে গেলাম, এই যে সীমা পেয়ে গেলাম, জন্মের পরে 5টা টিকা 10টা ইঞ্জেকশন দেওয়া হয়েছে জন্মের পরেই। আর বলবেন না ডাক্তারবাবু সে কি কষ্ট আমাদের, মা ক্লিনিকে ছেলে মেডিকেলে, জন্মের পরে এমন অবস্থা কি। আর বলবেন না জন্মের পরের দিনই তো সেই জন্ডিস, জন্মের পরে ডাক্তার বলছে বাঁচবেই না। এই যে জন্মের পরে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হওয়া, এইটা পিআরএস। জন্মের পর ভয়ঙ্কর অবস্থা, জন্মের পর কাঁদে কিন্তু কান্না থামায় না, পিআরএস। এগুলো মনে থাকবে তো। এরপর অনেক কথাই ছাড়া পড়ে যায়, তো যদি কোনো কিছু মিসিং হয় ধরে দিবা, নার্গিস খেয়াল রাখবা। তাহলে জন্মের পরের কথাগুলো চলে আসলো আমাদের, কান্না কেমন ছিল, পায়খানা কেমন ছিল। এখন থার্ডলি কি? ঘুম। কি? ঘুম। এই বাচ্চাটা জন্মের পর ঘুমাতো কেমন? বাচ্চার ঘুম জন্মের পর কেমন ঘুমাতো? ও ডাক্তারবাবু এ তো ঘুমালে ঘুমোতেই সে মায়ের স্তন দুধে ফুলে গিয়ে ব্যথা, ঘুম থেকে ওঠে না, মা গিয়ে দুধ আরেক জায়গায় চেপে ফেলে দিয়ে আসে। ভয়ঙ্করের ইতিহাস। আর কি? আর ডাক্তারবাবু বলবেন না যখন ঘুমায় এমন ঘুমায় মাঝে মাঝে নাকে হাত দিয়ে দেখি, পিআরএস। ভয়ঙ্কর ইতিহাস, কঠিন রোগ আছে এর ভিতরে। আর কি? আর ডাক্তারবাবু আমার বাচ্চার কথা বলেন, এ বাচ্চা না তো জালিম, পেটেও জ্বালাইছে এখনো জ্বালায়, সারা রাত ঘুমায় না, সারা দিন ঘুমায়। সারা রাত ঘুমায় না, সারা দিন ঘুমায়, সারা রাত ঘুমায় না। আমাদের এলাকার কুকুরগুলো কি করে? দিনে ঘুমায় না রাতে ঘুমায়? শারমিন দিনে ঘুমায় আর রাতে জেগে থাকে। এই কুকুরের বৈশিষ্ট্য চলে আসে, তার মানে পিআরএস। খুব মাথায় রাখতে হবে। আর বলবেন না ডাক্তারবাবু আমার বাচ্চা তো দিনেও ঘুমায় না রাতেও ঘুমায় না, দিনেও ঘুমায় না। এখানে পিআরএসও আসবে, শরিকও আসবে। আবার কি? আর বলবেন না ডাক্তারবাবু আমার বাচ্চা তো দিনে ঘুমায় রাতে নিজেও ঘুমায় না, আমাদেরকেও ঘুমাতে দেয় না। আছে না? উঠিয়া বাচ্চা খেলে, মায়ের নাক টানে, বাপের কান টানে, এই নাকের ভিতরে হাত ঢুকায় দেয়। কি এটা? নিজে ঘুমায় না, কাউকে ঘুমাইতে দেয় না। কেন দেয় না? আমি যখন আছি তুই যখন থাক। তার মানে কি তুই আমি স্বার্থপর, আমি স্বার্থপর, তোর ঘুমের দরকার নেই, তুই আমার সাথে খেয়াল। স্বার্থপর, স্বার্থপরের ইতিহাস হলো সিভিলিটিক। ওই দিনের বাচ্চাকে দেখে আমি বের করছি এটা। আমাকে অন্য কিছু করতে হচ্ছে না, আমাকে লক্ষ লক্ষ রেপার্টরির সূত্র মুখস্থ করতে হবে না, লক্ষ লক্ষ কোটি কোটি সিমটম মুখস্থ করতে হবে না, হাজার হাজার ঔষধ মুখস্থ করতে হবে না। আমি তো বাচ্চার জন্মের কথা শুনে বুঝে ফেলবো কোনটা কোন রোগ। বাচ্চা রাতে ঘুমায় না মানে কি? কুকুর রাতে ঘুমায় না, পিআরএস এর আমাদের জেনেটিক ম্যাটেরিয়ালস আছে।